হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওরচিস লাইফস্টাইল। আজকে পন্ডিচেরি সিরিজের ডে 3। অলরেডি আমি তোমাদেরকে যে পন্ডিচেরির বেস্ট জায়গাগুলো আছে সেগুলো এই সিরিজে দেখাচ্ছি। তো আরও কিছু বাকি জায়গা আছে, সেগুলোও আমি এই সিরিজে কভার করব, যার মধ্যে রয়েছে অরোভিল, ইডেন বিচ আর ফ্রেঞ্চ কলোনি। আরও তোমাদের সাথে শেয়ার করব পন্ডিচেরি ট্যুর গাইড, আর তার সাথে আমি শেয়ার করব পন্ডিচেরিতে ঘুরতে গেলে খরচ কীরকম। পন্ডিচেরি সিরিজের এটাই আমার লাস্ট ভিডিও, তো এই ভিডিওটি খুব এক্সাইটিং হতে চলেছে। লাস্ট পর্যন্ত দেখতে থেকো, সাথে থেকো। তাহলে আর কি দেরি না করে চলো চটপট শুরু করা যাক। যেহেতু আমরা সেইনেটি বিচেই ছিলাম, তো প্রত্যেকদিন সকালবেলা সেইনেটি বিচটা এক্সপ্লোর করছিলাম। আজকে এসেছি সেইনেটি বিচের একটা অন্য প্রান্তে। এখানে এসে দেখি একটা মজার ব্যাপার, যেগুলো আমি অন্য কোনো বিচে দেখতে পাইনি। সেটা হচ্ছে এখানে দেখছি যে সার্ফিং করানো হচ্ছে। এই সার্ফিং করানো দেখে আমি তো বেশ এক্সাইটেড হয়ে একটু কাছে এগিয়ে গেলাম। তারপর কাছে গিয়ে ইনস্ট্রাক্টরের কাছ থেকে জানতে পারলাম এখানে যদি তোমায় সার্ফিং করতে হয় তাহলে আগে থেকে স্লট বুকিং করতে হবে। এই সার্ফিংয়ের মিনিমাম 2 ঘন্টার একটা ট্রেনিং আছে, সেটার কস্ট পড়বে 1800 টাকা। এছাড়াও তোমরা 1 দিন 2 দিনের জন্য বড় প্যাকেজও বুক করতে পারো। এই সার্ফিং ছাড়াও এখানে যে লোকাল ছোট ছোট বোটগুলি আছে, এই প্যাসেজটা দিয়েই সমুদ্রে মাছ ধরতে যায়। যাই হোক, সকালটা সেইনেটি বিচে কাটানোর পর এবার রেডি হয়ে নিয়েছি। এবার যাব অরোভিলের উদ্দেশ্যে। চলো তাহলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বাকি জায়গাগুলো। সকালে চকচকে রোদ্রে সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে, মানে দেখলেই প্রেমে পড়ে যাবে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো অরোভিল, যেটি সেইনেটি বিচ থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে। স্কুটিতে যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। অরোভিল যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। কিছুটা দুধারে সবুজ গাছে ঘেরা মসৃণ পিচ রাস্তা, আবার কিছুটা গ্রামের মাটির রাস্তা, তবে সবটাই খুব সুন্দর আর সাজানো গোছানো। অরোভিলে পৌঁছে স্কুটিটা পার্কিংয়ে রেখে আমরা ঢুকলাম অরোভিল ভিজিটর সেন্টারে। এই পার্কিংটা ফ্রি পার্কিং। ওই যে রাস্তার ওই পারে দেখা যাচ্ছে ভিজিটর সেন্টারের গেট। প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই অরোভিল, যার কিছুটা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরির মধ্যে, তবে এর বেশিরভাগ অংশটি তামিলনাড়ু রাজ্যের মধ্যে। ঋষি অরবিন্দর আদর্শকে সামনে রেখে ফ্রান্সের নাগরিক মীরা আলফাসা 1968 সালে অরোভিলের সূচনা করেন। এই মীরা আলফাসা বিশ্বব্যাপী দ্য মাদার নামে সুপরিচিত, এবং দ্য মাদার এই নামের সূত্রেই অরোভিলের সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য মাতৃমন্দিরের নামকরণ হয়েছে। এই যে দেখো, মাতৃমন্দিরের আদলটা এখানে তুলে ধরা হয়েছে। অরোভিল ভিজিটর সেন্টারে এসে তোমরা গাইড নিয়ে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারো। এখানে গাইড নিয়ে বাইসাইকেল ট্যুরও করা যায়। তবে মাতৃমন্দির কেবল বাইরে থেকেই দেখতে পারবে, এর ভিতরে ঢুকতে গেলে আগে থেকেই রেজিস্ট্রেশন করাতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করে অ্যাকচুয়াল ভিলেজের গেস্ট হিসাবে থাকার ব্যবস্থাও আছে। বর্তমানে এই অরোভিলে 100-রও বেশি দেশের 3000-এর মতন অধিবাসী রয়েছে, যেখানে সমস্ত ভেদাভেদ দূরে রেখে এক অসাধারণ মানবিকতা এবং জীবনযাত্রার পরিচর্যা করা হয়।
ফরেনারদের এত ম্যানার্স হয়, ওদের কাছ থেকে আমাদের শেখার আছে। এই যে আমি এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছিলাম, ওরা লিটারেলি দাঁড়িয়ে গেছিলো, মানে ওয়েট করছিল আমি কখন পাস হতে বলবো তখন ওরা যাবেন। আমি যতক্ষণ ক্যামেরা ধরেছিলাম তার সামনে দিয়ে যাচ্ছিল না। আমাদের অনেক ইন্ডিয়ান আছে যারা এরকম করে না, হয়তো মোবাইল ধরে আছে ফটফট করে সামনে দিয়ে চলে যায়। আমার খুব বাজে লাগে এগুলো। আমরা সকলেই অনেক ভালো ভালো জায়গায় ঘুরি, কিন্তু কিছু কিছু জায়গা হয় না বিশেষভাবে মনে থেকে যায়। তো অরোভিল তেমনই একটি জায়গা। অরোভিল থেকে বেরিয়ে ইডেন বিচ যাওয়ার পথে আমরা একবার ঢুমেরে নিয়েছিলাম অরো বিচে। বাইরে থেকে অরো বিচের অল্প কিছুটা অংশ অ্যাক্সেস করা যায়, বাকি অনেকটা বড় অংশ অরোভিলের অন্তর্গত। এই যে দেখো, মনে হচ্ছে রাস্তাটা একদম সমুদ্রে গিয়ে ঠেকেছে, মিশেছেও তাই, ওইখানে গিয়ে রাস্তাটা এন্ড। অরোভিল বিচের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ইডেন বিচ। আমি এখানকার লোকালদের সাথে কথা বলে জানতে পেরেছি পন্ডিচেরিতে যতগুলো বিচ আছে তার মধ্যে ইডেন বিচ থেকে সানসেট দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। তো সেই জন্যই আমার টার্গেট ছিল, আমি যদি ইডেন বিচে যাই তাহলে বিকেলের দিকেই যাব। ইডেন বিচের পার্কিংটা একটু দূরে। পার্কিংয়ের পর যে রাস্তাটা আছে, এই যে দেখছো দুধারে যে রাস্তা, তার বাঁ দিকে যে রাস্তাটা আছে না, এটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি আর কি। এই প্রাইভেট প্রপার্টিতে অনেক রকম অ্যাক্টিভিটিও হয়, এখানে জিপ লাইনও হয়। তো আমি আর ওই প্রাইভেট প্রপার্টিতে ঢুকিনি, আমার সময় ছিল না। আর ওই যে দেখছো একটা অর্ধচন্দ্রের মতন অনেকগুলো থাম্ব আছে, সেটাই হচ্ছে ইডেন বিচ ঢোকার রাস্তা। এই যে ইডেন বিচে ঢোকার সময় রাস্তার দুধারে যে নীলচে লেকগুলো রয়েছে, এই লেকগুলোই ইডেন বিচটার একটা অন্যরকম অ্যাটমসফিয়ার বা মুড তৈরি করে দেয়। पंछी बनो उड़ते फिरो मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। गाइस इग्नोर माय वॉइस, ओके। এই দেখো সমুদ্রটা কি নীলচে সবুজ লাগছে। আমি তো দূর থেকে সমুদ্র দেখেই ছুটে গেছি কাছে, মানে সমুদ্র দেখলে আমি থাকতে পারি না। আমার আবার দূর থেকে দেখলে মন ভরে না, সমুদ্রের কাছে যেতে হবে, সমুদ্রের বুকে যেতে হবে। এই বিচটাতে চেঞ্জ রুম আছে, 10 টাকার বিনিময়ে তোমরা চেঞ্জ করতে পারবে। আমিও দেরি না করে চটপট চেঞ্জ করে নেমে পড়েছিলাম সমুদ্রের বুকে। এখানে সমুদ্রের জলের গভীরতা অনেক বেশি। এখানে লাইফগার্ড আর সিকিউরিটির উপস্থিতি চোখে পড়ার মতন, কাউকে খুব বেশি দূরে যেতে দেওয়া হচ্ছিল না। এখানে সমুদ্রের কিছুটা দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা হলুদ কালারের রশি দেওয়া আছে, ওর বাইরে তো হতেই দিচ্ছিল না। এই বিচ থেকে দেখো সানসেটটা ঠিক এরকম সুন্দর দেখায়। একদিকে নীলচে সমুদ্র আর অন্যদিকে পরন্ত বিকেলের লালচে আকাশ, পুরো পরিবেশটাকে মায়াবী করে তুলছিল। সন্ধে প্রায় হয়েই এসছে, কিন্তু এই ইডেন বিচ থেকে ফিরতে একদমই মন চাইছিল না। এখানে সিকিউরিটির একটু কড়াকড়ি আছে, সন্ধে 7টার পরে এই বিচে কাউকে থাকতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে আর কি করব, ঘরে ফেরার পথেই ধরলাম। আজকে যেহেতু আমাদের পন্ডিচেরির লাস্ট ডে ছিল, তো আজকের দিনটা আমাদের পক্ষে খুবই হেক্টিক আর ইভেন্টফুল ছিল। ইডেন বিচে যাওয়ার আগে আমরা হোয়াইট টাউনটা ঘুরে নিয়েছিলাম। এটি ফ্রেঞ্চ কলোনি নামেও পরিচিত। একসময় এটি ফ্রান্সের উপনিবেশ ছিল। এই ফ্রেঞ্চ কলোনিতে ফরাসি লোকজন বসবাস করত। এই ফ্রেঞ্চ কলোনিতে এলে তোমরা বুঝতেই পারবে না তোমরা ইন্ডিয়াতে আছো না ফরেনে আছো। এই এলাকার সমস্ত বাড়িঘর পুরনো যুগের ফরাসি স্থাপত্যের নিদর্শন। ফরাসিরা তো আর এখন নেই, তাই এখানে প্রায় সমস্ত বাড়ি রেস্টুরেন্ট বা ক্যাফেতে রূপান্তরিত করা হয়েছে। এখানে প্রতিটা গলিতে তোমার ঢুকলে মনে হবে এটা কোনো কলোনি নয়, এটা একটা শুটিং স্পট। এত সুন্দর সাজানো গোছানো রংচঙে বাড়িঘর। আমরা প্রচুর লোকজনকে দেখেছি এখানে শুটিং করতে বা ফটো তুলতে। এই হোয়াইট টাউন ছাড়া পন্ডিচেরি ঘোরা কিন্তু একদম অসম্পূর্ণ। ফ্রিতেই যখন এরকম সাজানো গোছানো স্পট পাওয়া গেছে, তাহলে আর দেরি কিসের, আমিও ফটো তুলে আমার ফোনের গ্যালারি ভরিয়ে দিলাম।
হোয়াইট টাউনের সাথেই লাগোয়া যে বীচটি, সেই বীচটি হলো প্রমেনাডে বীচ। তো হাঁটতে হাঁটতে প্রমেনাডে বিচে চলে এসেছিলাম। একটা সুন্দর ব্যাপার হলো, আমি তো অনেক বিচই ঘুরেছি, কিন্তু এই বিচটা প্রায় 2 কিলোমিটার লম্বা আর 2 কিলোমিটার পুরো স্ট্রেট, আর খুব সুন্দর সাজানো গোছানো। এই যে বিচের সাথে যে রাস্তাটা, অ্যাকচুয়ালি এই রাস্তাটাতে সাইকেল ভাড়াও পাওয়া যায় সাইকেলিং করার জন্য। সকালে হোক বা বিকেলে এখানে অলসভাবে সময় কাটাতে বেশ ভালোই লাগবে। তবে এই বীচটি পুরোপুরি বোল্ডারে বাঁধানো, সমুদ্রে নামা পসিবল না। এই বিচ লাগোয়া যে বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর্ট করা। তোমরা চাইলে বিভিন্নভাবে ফটো তুলতে পারো। এই যে সাজানো গোছানো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি অজন্তা হোটেল, আর এর উপরে রয়েছে অজন্তা রুফটপ ক্যাফে। এটা পন্ডিচেরির একটা হট ফেভারিট ডেস্টিনেশন। তাহলে চলো এবার তোমাদেরকে বলি এই পন্ডিচেরি ঘোরার অ্যাকচুয়ালি কস্টিংটা কীরকম। 3 রাত্রি 4 দিনের পন্ডিচেরি ট্রিপ মোটামুটি 16,000 টাকায় কমপ্লিট করা যায়। তবে হ্যাঁ, তার জন্য তোমাদেরকে বাইক বা স্কুটি নিয়ে ঘুরতে হবে। ক্যাবে বা অটোতে এখানে ঘোরার খরচ অনেকটাই বেশি। হোয়াইট টাউন থেকে একটু বাইরের দিকে থাকলে মোটামুটি তোমরা প্রতি রাতে 1500 টাকায় স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবে। লোকাল ফুড এখানে খুব বেশি দামি নয়, তবে বাঙালি খাবার পাওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে তোমরা 4 দিনের থাকার জন্য ধরতে পারো 6,000 টাকা। 4 দিনের স্কুটি রেন্ট পেট্রোল সহ 3,000 টাকা। 4 দিনের খাওয়ার খরচ মোটামুটি 3,000 টাকা। আর 1,000 টাকা তোমাদেরকে লাগবে বোট রাইড, এন্ট্রি ফি এসবের জন্য। সুতরাং 16,000 টাকায় 4 দিনের তোমরা একটা পন্ডিচেরি ট্রিপ অনায়াসে কমপ্লিট করতে পারো। পন্ডিচেরি সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে দেব। আর আমার এই পন্ডিচেরি সিরিজটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তাহলে আর কি, দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরছি আরও এক্সাইটিং ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।